নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর দিনকে কি করব কি করব না সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার সাথে সাথে আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য এমন কিছু টিপস নিয়ে আসি যেটা যদি আপনারা নিজেদের লাইফে অবশ্য করেই নিজেরা করতে হবে, কাজটা শুধু শুনলে তো হবে না। তো আপনারা যদি সেটা ইউটিলাইজেশন করেন অবশ্য করেই আপনারা কিন্তু নিজেদের সমস্ত সমস্যাকে নিজেদের লাইফ থেকে রিলিজ করতে পারবেন, ভালো থাকতে পারবেন, নিজেদের লাইফের প্রবলেমকে অবশ্য করতে রিলিজ করতে পারবেন। সমস্ত প্রবলেমকে রিলিজ করার জন্যই কিন্তু আমি প্রচুর টেকনিক আপনাদের জন্য নিয়ে চলে আসি। তো এই গণেশ চতুর্থীর দিনটাও কেন মিস করব? একটা প্রচন্ড পবিত্র দিন, শুভ দিন, আমরা নিজেদের যে কোনো প্রসপারিটির জন্য এই দিনকে ইউজ করতে পারি। তো কবে গণেশ চতুর্থী পড়েছে, কি সমস্ত কিছু কাজ বা কি বিধি নিষেধ সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিও, তার সাথে থাকছে টিপস। তো এই সমস্ত কিছু দেখার জন্য প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করে পাশে থাকার জন্য সাপোর্ট করলাম, মানে সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট করলাম। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আলোচনা করছি গণেশ চতুর্থী। এই 2025 সালে গণেশ চতুর্থী পড়েছে হচ্ছে আপনার 26শে অগস্ট 1:51 PM এ। আর এই চতুর্থীর তিথিটা থাকছে হচ্ছে 27শে আগস্ট 3:40 PM এ। গণেশ চতুর্থী জেনারেলি ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর দিন এই গণেশ চতুর্থী পূজা হয়ে থাকে। তো এই দিনকে আমরা কি করব না করব সমস্ত কিছুই আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, গণেশ ঠাকুর বা ভগবান মানে গণপতি বাপ্পাকে আমরা আমাদের উইশ ফুলফিলের জন্যও কিন্তু অবশ্য করে নিজেদের মনের ইচ্ছা জানাতে পারি। তো কি করব? দেখুন, এবছর যদি মানে অনেকের কনসেপ্ট থাকে আপনার এবছর আপনি যেই সাইজের ঠাকুর কিনে পুজো করছেন আগামী বছর অবশ্য করি তার থেকে একটু বড় সাইজের পুজো করবে। এটা অনেকের মধ্যেই রিচুয়ালস থাকে, অনেকে এটা মনে করেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই কনসেপ্টটা কিন্তু একদম ভুল, আর আপনাকে এটা মেনে চলতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। আবার অনেকে বলেন যে যখন ঠাকুর কিনে আনছেন তখনই তাকে আরতি করতে হবে, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল। পূজা করার সময় স্থাপনের সময় কিন্তু স্থাপনের পরে কিন্তু আরতি করতে হবে। আর ইস্ট বা ওয়েস্টের দিকে মুখ করে স্থাপন করবেন, নর্থ এবং সাউথের দিকটা অ্যাভয়েড করবেন গণেশ ঠাকুরের ক্ষেত্রে। আর এক্ষেত্রে বলি, কাঠের জলচৌকির ওপর আপনি গণেশ ঠাকুরকে বসিয়ে তারপর তাকে ঘরে নিয়ে আসবেন। আর যখন আপনি ঘরে নিয়ে আসবেন গণেশ ঠাকুরকে, আপনাকে মাথায় রাখতে হবে আপনি তো ঠাকুরকে ধরুন কোলে করে নিয়ে আসছেন, জড়িয়ে ধরে নিয়ে আসছেন, ঠাকুরের মুখটা যেন আপনার সামনের দিকে থাকে, ঠাকুরের ব্যাক সাইডটাকে যেন আপনি আপনার সামনে থাকে, মানে আপনার বুকে লেগে থাকবে, গায়ে লেগে থাকবে যে ঠাকুরের ব্যাক সাইডটা। সেই অবস্থায় আপনি ঠাকুরকে জড়িয়ে ধরে কিন্তু ঠাকুরকে প্রবেশ করাবেন ঘরে। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠাকুরকে কখনোই সামনাসামনি আপনি জড়িয়ে ধরে আনবেন না। আর এই যে আপনি আনলেন ঠাকুরকে অবশ্য করে একটা জলচৌকির ওপর বসিয়ে তারপর আপনি জলচৌকির ওপর চাল দিয়ে তারপর আপনি ঠাকুরকে বসাবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনি কখনোই স্টিলের কোনো মানে জলের ঘট ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনি মাটির ব্যবহার করতে পারেন, পিতলের ব্যবহার করতে পারেন এবং তামার ব্যবহার করতে পারেন। আর বলে রাখি, ওই ঘটের ওপর সুপুরি এবং হলুদ অবশ্য করেই দিতে হবে, তার সাথে 1 টাকার কয়েন একটা দিতে হবে। দুব্বা হচ্ছে গণেশ ঠাকুরের খুব প্রিয়, তাই দুব্বা এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতেই হবে। আর আম পাতা বা অশোক পাতার যে পঞ্চপল্লব থাকে সেটা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর সিঁদুর বা কুমকুম আপনাকে তিলকের জন্য ব্যবহার করতে হবে। আর ওপরে ঝুটি আছে এমন একটা নারকেল কিন্তু এই পুজোর ক্ষেত্রে খুবই আবশ্যক। সরি। আর আপনি কি করবেন, ঠাকুরের জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা কলস লাগবে। এই কলসটা গায়ে আপনি লাল সুতো বাঁধবেন, আর এটা আপনি গণেশ ঠাকুরের ডান দিকে রাখবেন, আর বাঁ দিকে আপনি রাখবেন হচ্ছে একটা প্রদীপ। পইতে অবশ্যই পরাতে হবে, আর গলায় অবশ্য করে কাপড় পরাতে হবে, আর লাইট ওয়েটের মালা পরাতে হবে, মানে কোনো হালকা মালা ঠাকুরকে পরাতে হবে। একটা ছোট ফটো বা পিতলের গণেশ রাখবেন এবং সেই গণেশকে সামনে রেখে তাকেই পুজো করবেন। এক্ষেত্রে পুজোর ক্ষেত্রে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে 5টা ফল লাগবে, 5টা আপনার
মিষ্টি লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি পুজোর ক্ষেত্রে হয়ে যায় তাহলে অবশ্য করেই গণপতি বাপ্পার কাছে আপনাদের ক্ষমা চেয়ে নিতে হবে। আর আরতি, যখন কর্পূর দিয়ে আপনি আরতি করবেন সেটা পুরো ঘরে আপনি ঘোরাবেন। তার সাথে সাথে ভাসানের সময় আপনি যখন গণেশ ঠাকুরকে বার করছেন তখনও কিন্তু যেভাবে ঢুকিয়েছেন ঠিক সেরকমভাবেই বার করতে হবে। আপনি কিন্তু সামনাসামনি ঠাকুরকে কখনো জড়িয়ে ধরে বার করতে পারবেন না, আবার ঢোকাতেও পারবেন না, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর বলে রাখি, যখন আপনি পূজা করছেন, সবকিছু করছেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দেবো, সেটা হচ্ছে আপনি যখন ভাসান দিচ্ছেন তখন আপনার যে উইশটা সেটা আপনি ভালোবেসে ঠাকুরের কানে কানে আপনার উইশটা আপনি বলতে পারেন। সেটা যতটা কমপ্লিকেটেড হোক না কেন, অবশ্য করে গণপতি বাপ্পা কিন্তু সেই উইশটা পূরণ করে। এক্ষেত্রে আজকে আমার টিপস হচ্ছে, যেই মহিলারা বা যেই মায়েরা কনসিভ করতে চাইছেন তারা যদি গণপতি বাপ্পার কানে কানে নিজেদেরকে বলেন যে, হে বাবা, মানে গণপতি বাপ্পা বা ভগবান, আমি আগামী বছর মা হতে চাই, তুমি যদি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বা আমার সন্তান জন্ম দেওয়ার যে ইচ্ছা সেটা যদি পূরণ করো, তাহলে আমি কিছু একটা মানসিক করলেন। আর এটাও বলতে পারেন যে আমি সন্তান ধারণ করতে চাই, আপনি যদি আমার এই ইচ্ছে পূরণ করেন তাহলে আমি, মানে আপনি এখানে কিছু একটা মানসিক করলেন, এটা আপনি করবেন বা এটা বললেন, বলে আপনি এটা কানে কানে একদম চুপি চুপি বলবেন। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এই উইশটা যারা করেন তারা কিন্তু নেক্সট ইয়ারের মধ্যেই কনসিভ করে যায় এবং তাদের ডেলিভারির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না, সুস্থ সুন্দর একটা বেবি কিন্তু তারা জন্ম দিতে পারে। তো আপনারা এই অ্যাডভাইসগুলো মেনে চলুন, এইভাবে চলুন, দেখবেন অবশ্য করে নিজের লাইফের সমস্ত প্রবলেমকে হিল করতে পারছেন, নিজেরা সুস্থ থাকতে পারছেন এবং ভালো থাকতে পারছেন। তো আজকে এই গণেশ চতুর্থী নিয়ে আমার প্রোগ্রাম এখানেই শেষ করছি। নেক্সট দিন অবশ্য করে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।